রুল 14, 14 নাম্বার রুলসে যেটা রয়েছে সেটা হচ্ছে কোন বাক্যের শুরুতে যদি উড দ্যাট থাকে, আমি আবার বলছি, কোন বাক্যের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে তারপরে যে সাবজেক্ট আসবে সেই সাবজেক্টের পরে কুড দিতে হবে। COULD, কুড। তারপরে ভার্বের বেস ফর্ম দিতে হবে। তাহলে বিষয়টা বুঝো, এইখানে একটা বাক্য রয়েছে, যে এই বাক্যটা দেখো যে উড দ্যাট, তাহলে আমাদের শর্ত বা আমাদের নিয়মের যে উড দ্যাট সেটা বাক্যের শুরুতে রয়েছে উড দ্যাট। ওকে, এখন তারপরে যে এই আই আই হচ্ছে সাবজেক্ট। এখন এরপরে ব্র্যাকেটে যে গো ভার্ব রয়েছে, এই গো ভার্বের বেস ফর্ম কিন্তু গো ই, তার মানে ব্র্যাকেটে বেস ফর্মটাই দেওয়া আছে। তো এখন নিয়ম অনুযায়ী কি করতে হবে, এই ভার্বের পূর্বে একটা কি দেওয়া লাগবে, কুড দেওয়া লাগবে। তো গো এর বেস ফর্ম গোই হবে। সো অ্যান্সারটা হবে উড দ্যাট আই কুড গো টু কানাডা। সো তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দেই, তোমরা এটা করো। যেমন আমি যদি বলি যে উড দ্যাট আই বি এ চাইল্ড অ্যাগেন, আমি যদি আবার কি হতে পারতাম, আমি যদি আবার বাচ্চা হতে পারতাম। সো তোমরা বলো তো এইখানে অ্যান্সার কি হবে? তাহলে অ্যান্সারটা হবে কুড, আর বি এর বেস ফর্ম কি, বি। সো অ্যান্সার হচ্ছে উড বি। আশা করি সবাই বুঝতে পেরেছে। রাইট ফর্ম অফ ভার্বের রুল 15-এ যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মূল ভার্বটা কিরকম হবে। একটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মূল ভার্বটা কিরকম হবে। সো আমরা একটা প্যাসিভ ভয়েস সলভ করতে গেলে আমাদের আগে জানা দরকার প্যাসিভ ভয়েসটা কি। আচ্ছা, বিষয়টা আমি ক্লিয়ার করছি, শুধু শুনো। যখন একটা বাক্যের সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে, আমি আবার বলছি কথাটা, যখন একটা বাক্যের সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে, যখন একটা বাক্যের সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে তখন ওই বাক্যগুলো প্যাসিভ হয়। যেমন বলি, আমি যদি বলি যে দা ওয়ার্ক হ্যাজ বিন ডান, কাজটি করা হয়েছে, কাজটি করা হয়েছে। এখন তোমরা আমাকে বলো, এখানে সাবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক, এই দা ওয়ার্ক, এই কাজটা যে করা হয়েছে, কাজ কি নিজে কাজ করেছে? তার মানে কাজটা করছে কারা? অন্য মানুষে। সাবজেক্ট এখানে কোনো কাজ করে নাই। আমি আর একটা উদাহরণ দিচ্ছি বাংলায়। আমি বললাম আমটি খাওয়া হয়ে গিয়েছে, আমটি খাওয়া। এখন আমাকে বলো আম কি নিজে খেয়েছে? তাহলে এখানে আম কি অ্যাক্টিভ? না, আম হচ্ছে ইনঅ্যাক্টিভ। অঙ্কটি করা হয়েছে, তাহলে এখানে যে অঙ্কটি করা হয়েছে, অঙ্ক নিজে করছে? অঙ্ক করছে কে? অন্য কেউ। কিন্তু অঙ্কটাকে করা হয়েছে, কিন্তু সাবজেক্টের জায়গায় রয়েছে কে? অঙ্ক। এখন আমারে বলো তো, এই যে অঙ্ক, আম, কাজ, এরা কি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? যদি সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ হয়, সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ হয়, তখন তাকে আমরা বলে থাকি প্যাসিভ ভয়েস। আর আমাদের দৈনন্দিন জীবনে অনেক ইনঅ্যাক্টিভ ভয়েস প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা ইংরেজিতে কিভাবে লিখবো? এইটা লেখার নিয়ম হচ্ছে, খেয়াল করো, প্রথমে যে আমরা এখানে গ্রাফের মধ্যে খুব সুন্দর করে লিখে দিয়েছি যে দা অ্যাকশন টু বি ডান, মানে যে কাজটি করা হবে। এই যে আমটি খাওয়া হবে, অঙ্কটি করা হবে, এটা হচ্ছে দা অ্যাকশন টু বি ডান, যে কাজটি করা হবে। দেন আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে। কি দিতে হবে? অক্সিলারি ভার্ব দিতে হবে। অক্সিলারি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। দেন অ্যাকশন ডুয়ার, বাই প্লাস অ্যাকশন ডুয়ার। অ্যাকশন ডুয়ার মানে কি? যিনি কাজ করবেন। যেমন আমি যদি বলি আমটি আমেনার দ্বারা খাওয়া হয়েছে, আমটি খাওয়া হয়েছে আমেনার দ্বারা, এই খাওয়ার কাজটা করছে কে? আমকে খাইছে কে? কিন্তু আম আছে সাবজেক্টের জায়গায়, আর বাই প্লাস অ্যাকশন ডুয়ারের জায়গায় আছে কে? আমেনা, অর্থাৎ যিনি কাজ করছেন তিনি বাই যোগে পরে রয়েছেন।
তো এই ধরনের বাক্যকে প্যাসিভ ভয়েস বলে থাকি আমরা, বা প্যাসিভ বাক্য বলে থাকি। এই ধরনের বাক্যের মূল ফাউন্ডেশন হচ্ছে আমরা যখন ভার্ব ব্যবহার করব, সেই ভার্বের আগে অবশ্যই অক্সিলারি ভার্ব থাকতে হবে টেন্স পারসন নাম্বার অনুযায়ী। টেন্স পারসন নাম্বার অনুযায়ী অক্সিলারি ভার্ব থাকতে হবে, এবং তারপরে মূল ভার্বের 3 নাম্বার ফর্ম, আমরা যেটাকে সংক্ষেপে ভি3 বলে থাকি, অথবা কি বলে থাকি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। চলো আমরা এই বিষয়টাকে উদাহরণের মাধ্যমে দেখি। তাহলে এইখানে এই যে দা লেটার, এই লেটারটা হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ, কারণ এই লেটার নিজে নিজে লিখতে পারে না, বলছে ইজ বিং, লেখা হচ্ছে, একটা কন্টিনিউয়াস টেন্স, ইজ বিং লেখা হচ্ছে। তাহলে এই ইজ বিং এটা কন্টিনিউয়াস এর কারণে অক্সিলারি ভার্ব ইজ এর পরে বিং দিতে হয়েছে প্যাসিভের কারণে, এবং মূল ভার্বের 3 নাম্বার ফর্ম রিটেন, দা লেটার ইজ বিং রিটেন। তাহলে এই যে ইজ বিং রিটেন, অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের ভি3 ফর্ম, এটা দেয়া লাগছে কার জন্য? যেহেতু সাবজেক্ট ইনঅ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, তাই আমরা অক্সিলারি ভার্বের পরে ভি3 এন্ড তারপরে বাকি অংশ রাইট ফর্ম ভার্বে তো দেয়াই থাকবে, আমাদের শুধুমাত্র করতে হবে কোন অংশটা, এই অংশটা। এখন প্রশ্ন হইতে পারে, স্যার এইটা বক্সের মধ্যে কিভাবে দেয়া থাকবে? প্রথম কথা হচ্ছে ক্লাস 10 স্ট্যান্ডার্ডে বা এসএসসি স্ট্যান্ডার্ডে এই যে আমি বাক্যের মাঝে রাইট লিখে দিয়েছি, পরীক্ষার খাতায় কিন্তু বাক্যের মাঝে থাকবে না। কোথায় থাকবে? উপরে বক্সের মাঝে থাকবে। 10টা ওয়ার্ড দেয়া থাকবে, ওইখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে আমার এ নাম্বারে কি লাগবে, বি নাম্বারে কি লাগবে, সি নাম্বারে কি লাগবে। দেন আমাকে সিলেক্ট করার পরে, সিলেক্টটা করব কিভাবে? অর্থ বুঝে। দেন আমি সিলেক্ট করার পরে আমাকে চিন্তা করতে হবে এই ভার্বটা, আচ্ছা ঠিক আছে আমি রাইট যে নিলাম, আমি রাইটটা কিভাবে লিখবো? রাইটের সাথে কি এস দিব, নাকি আইএনজি দিব, নাকি ইএন দিব? সো এইটা হচ্ছে এই রাইট ফর্ম অফ ভার্বের রুলের মধ্যে পড়ে। সো এইখানে আমরা আশা করি প্যাসিভ ভয়েসে ভার্ব ব্যবহারের নিয়মটা আমরা রুল 15 এর মাধ্যমে খুব সুন্দরভাবে শিখতে পেরেছি। আচ্ছা আমরা একটা উদাহরণ দেই, খেয়াল করো। দা ওয়ার্ক। আচ্ছা এইখানে আমরা যদি ব্র্যাকেটের মধ্যে দেই টু, দা ওয়ার্ক টু বাই আমেনা। আচ্ছা খেয়াল করো, আমরা একটা বাক্য লিখলাম, বাক্যটা হচ্ছে দা ওয়ার্ক, ব্র্যাকেটের মধ্যে টু রয়েছে, বাই আমেনা। সো এই বাক্যটা যে একটা প্যাসিভ বাক্য, এইটা চেনার একটা সহজ উপায় হচ্ছে যে এখানে আমি আর কিছু বুঝি আর না পারি বুঝি, যেহেতু বাই প্লাস অ্যাকশন ডুয়ার আছে, কি আছে বলো? বাই প্লাস, যেহেতু বাই প্লাস অ্যাকশন ডুয়ার আছে, তাহলে ডেফিনেটলি বাক্যটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস। তো স্বাভাবিকভাবে এটার অ্যান্সার আমরা নরমালি করে নিতে পারি, দা ওয়ার্ক ইজ ডান, ইজ ডান। আরেকটা কথা আছে, যদি বাক্যের মাঝে কোনো টেন্স নির্দেশিত না থাকে, তাহলে স্বাভাবিকভাবে আমরা একটা প্রেজেন্টে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? আচ্ছা এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে যে ইজ ডান কেন হলো? আমরা আগেই বলছি যে প্যাসিভ ভয়েস করতে হলে একটা অক্সিলারি লাগে। কি লাগে? অক্সিলারি। তো অক্সিলারি সাধারণত প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এম ইজ আর আসে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি আসে? এম ইজ আর। সো দা ওয়ার্ক এর সাথে ডেফিনেটলি ইজ আসবে, আর এই ডু এর ভি3 ফর্ম হচ্ছে ডান। সো ইজ ডান, অ্যান্সারটা হচ্ছে ইজ ডান। আমরা এখন 16 নাম্বার রুলসটা করব। রুল 16। তো একটু খেয়াল করো, এইখানে কিছু ভার্ব রয়েছে, দেখো হ্যাভ, হ্যাজ, এইখানে হ্যাডটা কমা হবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, ওয়ান্ট। ওকে, সো এই ভার্ব গুলো যদি ধরো সাবজেক্টের পরে বসে, কার পরে বসে? সাবজেক্টের পরে। আমি আবার বলছি ডিয়ার লার্নার্স, আমি আবার বলছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, ওয়ান্ট, এই ভার্বগুলো যদি সাবজেক্টের পরে বসে, এন্ড তারপরে যদি একটা থিংস অ্যাজ অ্যান অবজেক্ট বসে, থিংস অ্যাজ অ্যান অবজেক্ট বসে,
তাহলে তোমরা মনে রাখবা পরবর্তী যে ভার্বটা আসবে সেটা ডেফিনেটলি ভি3 হবে। কি হবে? ভি3। ভি3 মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, ওয়ান্ট এরপরে থিং অ্যাজ অ্যান অবজেক্ট এরপরে ভি3 ব্যাপারটা কি? এটা বুঝি নাই। ব্যাপারটা হচ্ছে এইখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, ওয়ান্ট পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে। কি ভার্ব হিসেবে কাজ করে? পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে। তো এখন প্রশ্ন হচ্ছে স্যার, পজিটিভ ভার্ব কি? পজিটিভ ভার্ব কি? আচ্ছা, ব্যাপারটা এরকম, খেয়াল করো। পজিটিভ ভার্ব, আচ্ছা, আমি যদি বলি আজ সকালে আমি চুল কেটেছি, তার মানে আমার পেশা কি? নাপিত, রাইট? তো আমি যদি বলি যে আজ আমি জুতা সেলাই করেছি, তাহলে আমার পেশাটা কি? তার মানে হচ্ছে এই যে ধরো জুতা সেলাই করার কাজটা কিংবা চুল কাটার কাজটা, এই কাজটা কিন্তু আমি করি না। আমি কি করি? বরঞ্চ কাজটা করাই। মানে আমি চুল কাটাই, আমি জুতা সেলাই করাই। তার মানে হচ্ছে আমি কোনো কাজ করি না, আমি কোনো কাজ করি না, কিন্তু কাজটা অন্যকে দ্বারা আমি করাইয়া নেই। কাজটা আমি অন্যকে দ্বারা করাইয়া নেই। এই যে অন্যকে দ্বারা করাইয়া নেওয়ার কাজটা, এটা হচ্ছে পজিটিভ ভার্বের কাজ। এটা হচ্ছে কার কাজ? আচ্ছা, আমি আমি কুকুরকে, এর ইংরেজি আমাকে বলতে হবে। এরও তো একটা ইংরেজি আছে। আমি কুকুরকে খাওয়াই, এটা কিন্তু কোনো খারাপ কাজ না, এটা ভালো কাজ। এখন এইটার ইংরেজি হচ্ছে, খেয়াল করো, মনোযোগ, মনোযোগ। আমি কুকুরকে খাওয়াই, এর ইংরেজি হচ্ছে আই ফিড দ্য ডগ। মানে ফিড মানে অন্যকে খাওয়ানো। আমি বাচ্চাটিকে খাওয়াই, আই ফিড দ্য বেবি। আমি মুরব্বীকে খাওয়াই, আই ফিড দ্য ওল্ড ম্যান। হ্যাঁ, আমি তোমাকে খাওয়াই, আই ফিড ইউ। এখন ইংরেজিতে এই যে অন্যকে দিয়ে, মনোযোগ, আমি এই ইংরেজিতে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার যে ভার্ব, এটা অনেক বেশি নাই। এটা অনেক বেশি নাই। তো আমরা এরকম ভার্ব কিভাবে বানাইতে পারি? যেমন আমি চুল কাটাই, সো সেই ভার্ব গুলা আমরা বানাইতে পারি হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, ওয়ান্ট কে ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, ওয়ান্ট, তারপরে ওই যেই কাজটা করা হয় সেই কাজটা দেব, তারপরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব। খেয়াল করো, আই গট দা সাম। এই যে আই গট, গট হচ্ছে একটা পজিটিভ ভার্ব এবং পাস্ট টেন্সে গেট থেকে গট লিখলাম। তারপরে দা সাম, এই দা সামটা হচ্ছে থিং এজ এ অবজেক্ট, যে কাজটা করানো হবে, যে কাজটা, এই থিং এজ এন অবজেক্ট মানে হচ্ছে যে কাজটা করানো হবে। এরপরে এই যে ভার্ব ডু, আমরা বলেছি ভার্বের কোন ফর্ম দিতে হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হয়। সো আই গট দা সাম ডান বাই হিম। সো আমরা এরকম আমার চুল কাটিয়েছি, এটা বলতে পারি যে আই হ্যাভ মাই হেয়ার। এখন খেয়াল করো, এই যে আমি প্রথমে সাবজেক্ট দিলাম, তারপরে হ্যাভ দিলাম, তারপরে মাই হেয়ার হচ্ছে থিং অ্যাজ অ্যান অবজেক্ট। এরপরে আমরা কাটানোর ইংরেজি হচ্ছে কাট, এবং কাটের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং পাস্ট ফর্ম তিনটাই কি? কাট, 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 কাট। সো আই হ্যাভ মাই হেয়ার কাট, এর মানে হচ্ছে আমি আমার চুল কাটিয়েছি। আই গট দ্য সাম ডান বাই হিম, আমি তার মাধ্যমে অঙ্কটি করিয়েছিলাম। ঠিক আছে? তাহলে আমরা রুল 16 শিখলাম, সেটা হচ্ছে পজিটিভ ভার্বের ব্যবহার। যখন আমরা সাবজেক্টের পরে পজিটিভ ভার্ব ব্যবহার করব এবং এর পরে কোন একটা অবজেক্ট আসবে, সেই অবজেক্টের পরে আমরা ভার্বের 3 নাম্বার ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব। তো আমি তোমাদেরকে একটা এক্সারসাইজ দেই, তোমরা দেখো এটা করতে পারো কিনা। যদি একটা বাক্য দেই যে আই ওয়ান্ট, আচ্ছা আরেকটা দিই, আই গট দা ওয়ার্ক, ব্র্যাকেটের মধ্যে দিলাম ডান টু,
তাহলে ব্র্যাকেটের মধ্যে আমি ডু দিলাম, আই গট দা ওয়ার্ক ডু, তাহলে কি হবে? ডান। ভেরি গুড, আই গট দা ওয়ার্ক ডান। এই যে আমরা সাবজেক্ট পাইলাম, গট পাইলাম, থিং এজ অ্যান অবজেক্ট পাইলাম, দেন যে ভার্বটা আছে সেই ভার্বের সাথে ডান করব। তো এখন থেকে আমরা কি এই কাজগুলো, এই কথাগুলো বলতে পারবো না? আমি তাকে দিয়ে কাজটি করিয়েছি, আমি আমটি কাটিয়েছি, আমি চুল কাটিয়েছি, আমি মেকআপ করিয়েছি, এগুলো বলতে পারবো না? আচ্ছা, হ্যাঁ, করিয়েছি, খাওয়িয়েছি, পজিটিভ ভার্ব। ডিয়ার লার্নার্স, রুল 17-এ আমরা শিখাবো একটা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সের একটি অংশ পাস্ট টেন্স থাকলে অপর অংশ কেমন হবে এই বিষয়ে। সো ডিয়ার লার্নার্স, ভালো করে খেয়াল করো, এইখানে আমাদের যে ব্যাপারটা রয়েছে সূত্রের মধ্যে লেখা আছে সেটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, এই বাক্যটা খেয়াল করো, ডেলা, ডেলা একটা মেয়ের নাম, একটা গল্পের ক্যারেক্টার। সোল্ড হার হেয়ার, সোল্ড মানে বিক্রি করেছিল, হার হেয়ার তার চুল, ডেলা তার চুল বিক্রি করেছিল। এন্ড, এখানে এন্ড আছে, এন্ড এখানে আর একটা ভার্ব আছে বাই, ব্র্যাকেটের মধ্যে এ গিফট, একটা গিফট কেনার ব্যাপার এখানে আর কি। তাহলে দেখো তো, এইখানে সাবজেক্টের পরে ভিটু আছে, রাইট? সোল্ড হচ্ছে সেল ভার্বের ভিটু, সেল ভার্বের ভিটু হচ্ছে সোল্ড, মানে সোল্ড মানে বিক্রি করেছিল, ভিটু পাস্ট টেন্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এন্ড এর পূর্বের অংশ পাস্ট টেন্স। তো কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের নিয়ম অনুসারে সাধারণত ব্যতিক্রম হতে পারে, এর উভয় অংশে, অর্থাৎ প্রথম অংশ পাস্ট টেন্স হইলে পরের অংশ পাস্ট টেন্স হয়। সো আমরা এখানে এই বাইটার পাস্ট টেন্স করব, বাই এর পাস্ট টেন্স হচ্ছে বট, বাই এর পাস্ট টেন্স বট। সো আমরা এইখানে এই বাইটা বট হয়ে যাবে। তাহলে পুরো বাক্যটা হবে, দেলা সোল্ড হার হেয়ার এন্ড বট এ গিফট। এই যে এইখানে সোল্ড ভিটু ছিল, তাই এখানে বাইটা ভিটু হিসেবে বট হয়ে গেছে। কারণ কি? এটা একটা কম্পাউন্ড বাক্য, কম্পাউন্ড বাক্যের প্রথম অংশ ভিটু আছে, তাই পরের অংশ কি হবে? ভিটু হবে। আশা করি রুল 17 খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো।